আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে দ্বিতীয় পর্ব বেরিয়েছে, শেখ হাসিনার ইন্টারভিউয়ের দ্বিতীয় পর্ব বেরিয়েছে। বিদেশ নীতিতে দেশের স্বার্থকে জলাঞ্জলি, অভিযোগ শেখ হাসিনার। অগ্নি রায় দ্বিতীয় পর্ব আজকে বেরিয়েছে। এতে তিনি মারাত্মক কতগুলো কথা বলেছেন শেষের দিকে। ইন্টারভিউটা যখন শেষ, আজকেই শেষ, শেষের দিকে কিন্তু কতগুলো মারাত্মক কথা বলেছেন, যে কথাগুলো ভবিষ্যতে মানে বাস্তবায়ন করলে বাংলাদেশ আবার তার পূর্বের জায়গায় সময় লাগবে, কিন্তু ফিরে আসবে। এবার কি বলা হচ্ছে ইন্টারভিউতে, আমি আগে সেটা পড়ি। তিনি বলছেন দ্রুত মাথা উঁচু করে দেশে ফিরবেন। বলছেন বাংলাদেশের মানুষের মনে আওয়ামী লীগ বিরাজমান, কিন্তু দলের বিরুদ্ধে অভিযোগ তো পাহাড় প্রমাণ দুর্নীতির। দলে ক্ষমতায় ক্ষমতার বেনজল ঢুকে সরকারের পতন ত্বরান্বিত করেছে, এমন কথা উঠে এসেছে। আজ কুর্সি থেকে সরে যাওয়ার 2 বছর পর দলের শুদ্ধিকরণ সম্পর্কে কি চিন্তা ভাবনা রয়েছে শেখ হাসিনার। একান্ত সাক্ষাৎকারে শেখ হাসিনার জবাব। আজকে বোঝা গেল যে অগ্নি এটা একান্ত সাক্ষাৎকার দিয়েছেন। একান্ত সাক্ষাৎকারে শেখ হাসিনার জবাব, পরিমার্জন বা শুদ্ধকরণ স্বাভাবিক ধারাবাহিক প্রক্রিয়া। কোনো কোনো ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি বিশেষের বিরুদ্ধে অভিযোগও উঠেছে, আমরা যথাযথ গুরুত্বের সঙ্গে তা বিবেচনা করেছি। আওয়ামী লীগ অন্যায়কে প্রশ্রয় দেয় না, ক্ষমতায় থাকার সময় অন্যায়ে লিপ্ত মন্ত্রী সাংসদকে শাস্তি দেওয়া হয়েছে। প্রশ্ন করা হচ্ছে, কিন্তু এই মুহূর্তে যে আদৌ নেতৃত্বের শাসন রয়েছে দলের ওপরে, যে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে তার দল। হাসিনার বক্তব্য, নেতাকর্মীদের বলবো হতাশ হবেন না, আগুনে পড়লেই সোনা খাঁটি হয়, এটি প্রাকৃতিক শুদ্ধকরণ। আজ যারা অত্যাচার সত্ত্বেও দলের হয়ে লড়ছেন তারাই প্রকৃত আওয়ামী লীগ। যারা ব্যক্তিগত স্বার্থের জন্য দলকে ঢাল হিসেবে ব্যবহার করেছিলেন তারা ভুল বদলে ফেলেছেন বা চুপ হয়ে গিয়েছেন। প্রশ্ন, মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের সময়ই পাকিস্তান এবং চীনের সঙ্গে ঢাকার সখ্য বাড়তে দেখা গিয়েছিল। বিএনপি সরকার আসার পরেও তা অব্যাহত। কিভাবে দেখছেন এটা মুজিব কন্যা? তার কথায়, বিদেশ নীতির মূল কথা সকলের সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে বৈরিতা নয়। এই বন্ধুত্ব স্থাপনের মূল লক্ষ্য দেশের জনকল্যাণ এবং ভিত ও সাম্য। আমাদের সরকার বন্ধু প্রতিবেশী সব রাষ্ট্রের সঙ্গেই স্বচ্ছতার সঙ্গে স্বাভাবিক সম্পর্ক বজায় রেখেছিল, কিন্তু ইউনূসের নেতৃত্বাধীন সরকার এবং বর্তমান বিএনপি সরকার উভয় ক্ষেত্রেই দেশের স্বার্থকে জলাঞ্জলি দেওয়া হচ্ছে। এ ব্যাপারে বিশদ বলার সময় এখনো আসেনি। জঙ্গিবাদ প্রসারের আশঙ্কা নিয়েও হাসিনার অভিযোগের আঙুল তুলেছেন বর্তমান সরকারের দিকে। তার অভিযোগ, 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি জামায়াত জোট সরকারের সময় বাংলাদেশের জঙ্গিদের অভয়ারণ্যে পরিণত হয়েছিল। দেশের 63টি জেলায় একযোগে বোমা হামলা, আমার উপরে গ্রেনেড হামলা, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় 10টা অস্ত্র আমদানি, বিভিন্ন সাংস্কৃতিক এবং ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা, বিচারকদের হত্যার মতো ঘটনা ঘটে। আমরা এসেছিলাম সন্ত্রাসবাদ প্রশ্নে শূন্য সহনশীলতার নীতি নিয়ে, আইনের আধুনিকীকরণ, জঙ্গিবাদ নির্মূলে বিশেষ সেল, যথাযথ নজরদারির মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কিন্তু আবার সে অন্ধকার দিন এসেছে। সন্ত্রাসবাদে দণ্ডপ্রাপ্ত অনেকেই সাধারণ নির্বাচনের মাধ্যমে সাংসদ হয়েছেন। সন্ত্রাস দমনে বড় ভূমিকা নেওয়া আইন শৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থার অনেককেই চাকরি কেড়ে নেওয়া হয়েছে। সন্ত্রাসে যুক্ত ব্যক্তিরা মুক্তি পেয়ে প্রকাশ্যে কাজকর্ম শুরু করেছেন। দেশের অর্থনীতি, এখানে তিনি হয়তো বাবরকে উল্লেখ করছেন, দেশের অর্থনীতি নিয়েও সরব হাসিনা।
তার অভিযোগ, সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করেছে। সন্ত্রাসের মাধ্যমে বড় বড় শিল্প প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। মাত্র 1.5 বছরে তারা বিদেশি ও দেশি উৎস থেকে ঋণ করেছে 3,73,000 কোটি টাকা। তারেক রহমানের সরকারের 3 মাসের ঋণের পরিমাণ 1 লক্ষ কোটি টাকা। বিদ্যুৎ, তেল, গ্যাস, সেচের পানি, সার নেই, কর্মসংস্থান কমায়, মানুষের আয় কমেছে, পণ্যের দাম বেড়েছে। 2006 সালে বিএনপি নেতৃত্বাধীন 4 দলের জোট সরকারের শেষ বাজেট ছিল 70,000 কোটি টাকা। আমাদের শেষ বাজেট 2024-25-এর আকার ছিল 7,97,000 কোটি টাকা। তার দাবি, এই পরিসংখ্যানে প্রমাণ করছে দেশের অর্থনীতিতে আওয়ামী লীগ সরকার কতটা সুদৃঢ় হতে পেরেছিল। তা প্রশ্ন করা হচ্ছে যে আপনি দেশে ফিরে, এই যে আপনার বক্তব্য শুনে বোঝা যাচ্ছে আপনার দেশ এখন একটা ভঙ্গুর অবস্থার মধ্যে দিয়ে চলছে। এই অবস্থায় আপনি দেশকে আবার ঘুরে দাঁড় করাবেন কি করে? হাসিনার জবাব, সঠিক পরিকল্পনা বা বাস্তবায়ন এবং তার যথাযথ প্রয়োগ, এছাড়া আইন শৃঙ্খলার শাসন এবং অপরাধীদের প্রকৃতভাবে বিচার। যারা শয়ে শয়ে পুলিশ মেরেছে, হাজারে হাজারে পুলিশ মেরেছে, শয়ে শয়ে হাজারে হাজারে পুলিশ মেরেছে, নিরাপরাধ ব্যক্তিদের অন্ধকারে ঠেলে দিয়েছে এবং মৃত্যুকূপের অন্ধকারে ফেলে দিয়েছে, তাদের সঠিক বিচার যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমি চুপ করে বসে থাকবো না। তারপরের প্রশ্ন, সরকার তো একটা, দুটো সরকারই একটা চুক্তির মাধ্যমে দেশকে প্রায় অন্ধকার জায়গায় ঠেলে দিয়েছে। সেখানে আপনি কি করতে পারেন? অন্ধকার জায়গা বলতে এই যে গোলামি চুক্তি যেটা বলে, উনি বলছেন আমার প্রথম কাজ হবে এই গোলামি চুক্তি দেশে ফিরে, আমার প্রথম কাজ হবে এই দেশে ফিরে এই গোলামি চুক্তিকে কুচি কুচি করে ফেলে দেওয়া এবং দেশকে আবার নতুন পরিকল্পনার মাধ্যমে ঘুরিয়ে দাঁড় করানো, এবং সেটা সময় লাগলেও আমি করব বলে আমি দৃঢ়ভাবে নিশ্চিত। শেষ। তার মানে উনি দেশে ফিরে আইনের শাসন আবার প্রতিষ্ঠা করবেন, উনি যেটা বলছেন, এবং গোলামি চুক্তি সঠিক পরিকল্পনা এবং বাস্তবায়ন করতে হবে। সময় সেটা লাগবে, কিন্তু দেশ ঘুরে দাঁড়াবে আবার। আর গোলামি চুক্তি যেটা আছে, কোনো দেশের নাম উনি করেননি। গোলামি চুক্তি যেটা আছে সেটা কুচি কুচি করে আমি ফেলে দেব, তারপরে আমি বুঝে নেব। অর্থাৎ তিনি দৃঢ়প্রতিজ্ঞ, তিনি এই যে গোলামি চুক্তির মাধ্যমে দেশকে একটা রাষ্ট্রের কাছে একদম বকলমে বেচে দেওয়া হয়েছে, সেটা তিনি মানবেন না। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এখানে ভারতের সঙ্গে তার একটা নিশ্চিতভাবে কথাবার্তা হয়েছে, এবং বাকিটা ভারত বুঝে নেবে বলেই এখন আমেরিকা, ধরুন এই যে আমেরিকা আছে, উনি নাম করেননি, কিন্তু এটা সকলের কাছে পরিষ্কার যে আমেরিকা এই গোলামি চুক্তিটা করেছে এবং সহসা আমেরিকা কিন্তু এখান থেকে ফিরতে চাইবে না। এখন আমেরিকা খুব বিপদের মধ্যে রয়েছে, নতুন করে বিপদ কিন্তু আর আমেরিকার ট্রাম্প আর নিতে পারবে না। সেখানে এই যে আবার বাংলাদেশে যুদ্ধ জাহাজ ফাহাজ যেখানে পাঠানোর যে ব্যবস্থা করছে, এটা কি হচ্ছে? ট্রাম্পের বোকামির ফল হচ্ছে। এটা আরআইসি, যেটা লিকুইড ফর্মে ছিল, আরআইসিটাকে শক্তিশালী করবে, সেখানে ইরান যোগ দিচ্ছে। আমি আগেই বলেছি বাংলাদেশকে নিয়ে নেওয়া হবে আরআইসির মধ্যে। তারপর এখান থেকে দেখবেন দুদ্দার করে এই যে আমেরিকান বাহিনী সমস্ত পালাবে, সব পালাবে। এরা এখন মানে সেই শীর্ষস্থানে আর নেই,
সেটা মানতে অসুবিধা হচ্ছে। আপনার এককালে পয়সা ছিল, আজকে আপনি ফকির। আমাদের জলসাঘর ছবিটা দেখেছেন ছবি বিশ্বাসের? আমেরিকা এখন জলসাঘরে সেই ছবি বিশ্বাস সে ধার করে বাইজি নাচানো হচ্ছে। একটা মাত্র চাকর ছাদে বসে পুরুক পুরুক করে তিনি গড়গড়া টানেন এবং চাকরকে হুমকি দেন। তিনি একটা ওই মানে কি বলে ভাঙা চোরা একটা জমিদার বাড়িতে তিনি জমিদার সেজে বসে আছেন এবং শেষে ঘোড়ায় চড়ে গিয়ে তিনি যখন নিজের শক্তি প্রদর্শন করতে গেলেন, ঘোড়া থেকে পড়ে তিনি মারা গেলেন। আমেরিকার অবস্থা হয়েছে তাই। জলসাঘরের এখন জমিদার হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। আরআইসি গঠন হোক, হলে দেখবেন এই যে শক্তি আছে, বৃহৎ শক্তি, এখন আর বৃহৎ তো নেই, আঞ্চলিক দেশীয় শক্তিগুলো সমস্ত গজিয়ে উঠছে। তাতে ডোনাল্ড ট্রাম্প এটা মেনে নিতে পারছেন না, ফলে উনি ক্ষমতা দেখানোর চেষ্টা করছেন। ওনার ক্ষমতাই ওনাকে শেষ করে দেবে। আসলে কি জানেন, আসল হচ্ছে যে ক্ষমতা হজম করাটা খুব দুষ্কর। ক্ষমতাকে হজম করতে হয়, হজম করাও শিখতে হয়। তো হজম যখন হয় না, তখন বদ হজম হয়ে যায়। ট্রাম্পের এখন বদ হজম হয়েছে। সেই বদ হজম আরআইসি ঠিক ওষুধ দিয়ে বার করে দেবে। আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ ব্যাক করার খবর, মানে আমরা তো সবাই বলি, যারা ধরেন আমরা সোশ্যাল মিডিয়া কন্টেন্ট করি, নিজেদেরকে কেউ কেউ রাজনৈতিক বিশ্লেষক বলেন, অনেকে বলেন যে আমরা যারা সাংবাদিকতা করেছি। আমি নিজেকে রাজনৈতিক বিশ্লেষক দাবি করি না, আমি একজন সাংবাদিকই মনে করি। তো আমি সবসময় বলি যে আওয়ামী লীগ তো ফিরবে। আচ্ছা, আমার ছাড়া আরো ধরেন গুণী মানুষরা যারা এই ইউনূস আমল থেকে এডভোকেট ফজলুর রহমান বিএনপি মানুষ, নীলুফার চৌধুরী মানুষ মনি বিএনপি মানুষ, তারপরে এর বাইরেও যারা আলোচক আছেন, বিএনপি ঘরানার আলোচক যদি বলেন, অথবা সিনিয়র সাংবাদিকরা অনেকে আছেন তারা বলেন, এবং সোশ্যাল মিডিয়ায় খুবই জনপ্রিয় মানুষ যারা, তাদের মধ্যে ধরেন মোস্তফা ফিরোজ, মাসুদ কামাল, গোলাম মাওলা রনি, প্রত্যেকেই তো বলেন যে আওয়ামী লীগ ফিরবে। এরপরে ব্যাপারটা যেটা গত 2 সপ্তাহে দাঁড়িয়েছে, দেখা গেল যে আওয়ামী লীগের কোনো আওয়াজ, যেমন আমি ছোট করে যদি বলি, গত 15 দিনে আওয়ামী লীগ রিলেটেড আমি যে কন্টেন্ট করেছি তার মধ্যে ম্যাক্সিমামই একটা হলো শেখ হাসিনার বক্তব্য কেন্দ্রিক, আর বাকি সবগুলোই কিন্তু দেশের ভিতর থেকে হয় নাসিরুদ্দিন পাটোয়ারি বলছে আওয়ামী লীগ রাষ্ট্রে দিব না, রাজনীতি করতে দিব না, ঠেকান দিব না, আহসাদ আব্দুল্লাহ বলছে, নাসিরুদ্দিন পাটোয়ারি একটা আওয়াজ দেয়, বা এই ঘরানার লোকজন তারা একটা একটা করে আওয়ামী লীগ আওয়াজ দেয়। মানে ব্যাপারটা হচ্ছে তাদের ভিতরে যে একটা তারা ভাব শুরু হয়েছে, একটা ধরপর ভাব আওয়ামী লীগ নিয়ে। সবশেষ মাহফুজ আলমের সেই মাস্টার মাইন্ড মাহফুজ আলমের স্ট্যাটাসের প্রত্যেকটা লাইনে লাইনে আমার মনে হয়েছে রহস্য, এবং এখানে একটা কিছু না কিছু ঘাটতি আছে বই কি। মাহফুজ আলমের সোশ্যাল মিডিয়া পোস্ট ভাইরাল হয়েছে, একদম আপনি যদি খুব গভীর মনোযোগের সাথে বিশ্লেষণ করেন, দেখুন সবটার মধ্যে একটা জ্বালা যন্ত্রণা, আওয়ামী লীগ নিয়ে একটা টেনশন। এই লোকটাই তো উপদেষ্টা থাকাকালীন সময়ে সে আওয়ামী লীগকে ছিন্ন ভিন্ন করে ফেলেছে, আওয়ামী লীগকে কিভাবে ঠেকাবে। তারপর একবার অনেক আগে জামাত নিয়ে একটা স্ট্যাটাস দিল, তারপর ঠেলা খেয়ে আবার ওই স্ট্যাটাস তুলে ফেললো। যাক, তার সমস্ত বন্ধু বান্ধবের জামাতের কোলে জায়গা হয়েছে, তার জায়গা হয়নি। এক্ষেত্রে আমরা চোখ বুলাই তার কথাবার্তায় আওয়ামী লীগ ব্যাক করেছে, দেখো নাই। আওয়ামী লীগ ব্যাক করবে মানে কি? আওয়ামী লীগ তো এই বাংলাদেশের দল, এই বাংলাদেশেরই তাদের যে পরিমাণ ফলোয়ার আছে, মানে মাহফুজ আলমদের তার চেয়ে কোটি কোটি ফলোয়ার আছে আওয়ামী লীগের। তো আওয়ামী লীগ ব্যাক করে, আওয়ামী লীগ ছিল, আমরা সবাই বলেছি যে আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ শেষ হয়ে যায়নি। লীগ রাজনৈতিক দলের আগে একটা ধর্মতত্ত্ব, যে ধর্মতত্ত্বে ইমাম আবার ফেরত এসছে, কিভাবে ফিরলো সে গল্পই বলবো আজ। এই জামাতের দিক থেকে এই নতুন একটা আলাপ, যেমন আমি ওই দিন একটা আলোচনা আপনাদেরকে বলেছি যে হ্যাঁ, আওয়ামী লীগ যারা করে, বিএনপি যারা করে, তাদের কাছে তাদের স্লোগান, দলীয় স্লোগান, দলীয় নেতা নেত্রী, এরা পীর দরবেশের সমান।
কিন্তু তাই বলে কিন্তু ধর্ম হয়ে যায়নি। কারণ আওয়ামী লীগকে স্পেসিফাই করে একটা একটা ক্যাম্পেইন শুরু হয়েছে যে আওয়ামী লীগের লোকজনের, আওয়ামী লীগের একটা ধর্ম, তাদের জয় বাংলা হচ্ছে তাদের কলিমা। এটা হচ্ছে বেসিক্যালি আওয়ামী লীগকে সাম্প্রদায়িক শক্তির দিক থেকে আক্রান্ত করার একটা চেষ্টা। মাহফুজ আলম নিপুণ ভাবে সেই চেষ্টাটা করে গেছেন। লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন 24কে 71-এর বিরুদ্ধে দাঁড় করিয়েছিলেন স্বাধীনতার বিরুদ্ধে শক্তি। এই লাইনটা পরে আমার এক বন্ধু দেখলাম বললো যে ফ্রুটিকা কি মাহফুজ আলম বেশি খেয়ে ফেলছে, তার মুখ দিয়ে এই শব্দ বের হয়ে আসছে। লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন থেকে ডানপন্থীদের উত্থানের জন্য অন্তরীণ সরকারের লোকজন কাজ করা শুরু করেছে। ডানপন্থী বলতে বোঝেন ডানপন্থী, দক্ষিণপন্থী, তাদেরকে বলা হয়েছে। মাহফুজ আলম শুধু মুখ ভাঙায়া বলে নাই বা পেট খুলে বলে নাই যে জামাতের উত্থানের জন্য কাজ করেছে অন্তরীণ সরকার। লীগ সেদিনই বের করেছে যেদিন থেকে ডানপন্থী উত্থানের জন্য অন্তরীণ সরকারের লোকজন কাজ শুরু করেছে। লীগ সেদিনই বের করেছে যেদিন আইনের শাসনের বদলে মবের শাসনে আনন্দ পেয়েছিল গত 17 বছরে মুসলিমগণ। ভূতের মুখে রাম নাম। সামাজিক আনিস আলমগুলো দেখলাম লিখছে যে অসময়ের কীর্তন নিয়ে ফেলছে মাহফুজ আলম। নিজে ক্ষমতায় ছিল, মবের পৃষ্ঠপোষকতা করেছে। ইউনূস আমলের যত শত শত না হাজার হাজার মব হয়েছে, কোন মবের বিরুদ্ধে মাহফুজ আলমের একটা শব্দের কোনো প্রতিক্রিয়া ছিল না, একটা শব্দের কোনো প্রতিরোধ বাক্য ছিল না যে এই মবের দায় দায়িত্ব এক সময় তাদেরও নিতে হবে। সেই মাহফুজ আলম এখন এসে বলছে যে 17 বছরে মুসলিমগণ আনন্দ পেয়েছিল মবের সময়। লীগ সেদিনই ব্যাক করেছিল যেদিন থেকে উগ্রবাদীরা মাজারে হামলা করেছে, মসজিদ থেকে বিভিন্ন মতাবলম্বীদের বের করে দিয়েছে। একই কথাই বলতে হয় যে মাহফুজ আলম মসজিদ আক্রান্ত হওয়া, মাজার আক্রান্ত হওয়া, দরগা আক্রান্ত হওয়া, লালন আখড়া আক্রান্ত হওয়া, এগুলোর বিরুদ্ধে তখন কোনো কথাই বলেনি, একদম কোনো কথা বলেনি। লীগ সেদিনও ব্যাক করেছে যেদিন হিন্দুদের উপর নিপীড়ন নিয়ে জুলুম চুপ ছিল। কত সনাতন ধর্মাবলম্বী মানুষ, সে যে গাছে ঝুলিয়ে ভালুকায় ছেলেটাকে মারা হলো, হিন্দু ছেলেটাকে, বিপনচন্দ্র দাস তো নাকি, স্বাধীন যদি নামটা ভুল করে থাকে, এই নিয়ে কি মাহফুজ আলম ক্ষমতায় হয়ে বলেছিল যে আমি পদত্যাগ করবো, আমি প্রয়োজনে পদত্যাগ করবো, এই ধরনের ঘটনা যারা ঘটেছে তাদের প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে, বলেছিল কি? বলেনি। আচ্ছা, লীগ সেদিনই বের করেছে যেদিন সেকুলার মূল্যবোধের বিশ্বাসী মানুষজন এদেশের সরকার প্রযোজিত ডানপন্থা উত্থানের ভয় পেয়েছিল। লীগ সেদিনই বের করেছে যেদিন মবস্টারদের দেশে হিরো বানানো হয়েছিল, উগ্রবাদীদের স্পেস দেওয়া হয়েছে। আমার সত্যি মনে হচ্ছে মাহফুজ আলম ফুটিকা খেয়ে ফেলছে। মানে এখন রাজনীতিতে তার স্পেস পেতে হলে এই টাইপের বহু কথাবার্তাই বলা প্রয়োজন। আমি লাইন টু লাইন মাহফুজ আলমের এই বক্তব্যের আর বিশদ আলোচনায় যেতে চাই না। সে বলেছে যে লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন মিডিয়া আর সংস্কৃতি প্রতিষ্ঠানের উপর হামলা পরিচালিত হলো, তখন মাহফুজ আলম উপদেষ্টা থাকাকালীন তো হামলা হয়েছে। কোনটা ছিঁড়েছিল, কি ছিঁড়েছিল তারা? তাদের উপদেষ্টাদের মধ্যে থেকে তো মতকে উস্কানি দেওয়া হয়েছে। মাহফুজ আলম তখন কেন বলে নাই যে এই উপদেষ্টা দেশটাকে ভয়ঙ্কর এক কলঙ্কিত জায়গায় নিয়ে যাচ্ছে? যাক, লীগ সেদিন অন্তরীণ সরকার বলছে যে আমলাতন্ত্রের উপরে নির্ভর হয়ে গিয়েছিল। আচ্ছা, সেদিনই বের করেছে ক্যাম্পাসে গণতন্ত্র বলতে সংঘতন্ত্র জয়ী হয়েছে, শিবিরের পলিটিক্সের কাছে মাহফুজ আলম তো নস্যি। সেদিনই বের করেছে নতুন মিডিয়া অনুমোদনে বাধা দেওয়ার জন্য একজোট হয়েছিল কিচেন ক্যাবিনেট। একচোখা নীতিতে নিজের পছন্দের এবং সাংবাদিক বলতে হাঁটুর সমান একজন সাংবাদিককে, অল্প কয়েকদিনের এক সাংবাদিককে মিডিয়া মালিক বানিয়ে দিয়েছে, টেলিভিশনের লাইসেন্স দিয়ে দিয়েছে বিতর্কিত লোকজনকে। সেদিন বের করেছে যেদিন জুলাই ঘোষণাপত্র বা সনদের প্রক্রিয়া তুলে দেওয়া হয়েছিল আমলাতন্ত্র আর ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপের হাতে। এই সনদ যে কি সনদ দেশের মানুষ জানেন। লীগ সেদিনই বের করেছিল যেদিন কাওয়ালি ইনকেলাবি কালচারের মতন রিগ্রেসিভ কালচার ব্যবস্থা নিয়ে বাঙালি জাতীয়তাবাদকে মোকাবেলা করেছে। কাওয়ালি গিয়েছে, পাকিস্তান থেকে শিল্পী এনেছে, এটা নিয়ে তারেক রহমানের পর্যন্ত মুখ খুলতে হয়েছে। লীগ সেদিনই বের করেছে নির্বাচনী বাটোয়ারার মাধ্যমে সংস্কারের বিচারকে কম্প্রোমাইজ করা হলো। নিজে ভাগ বাটোয়ারার মধ্যে দিয়ে এমপি হতে পারেন নাই মাহফুজ আলম। লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন কমিশন, ট্রাইব্যুনাল, বিশ্ববিদ্যালয় ইত্যাদিকে একটি আদর্শের লোকদের। তো তোমরা কি করেছো? তুমি যে উপদেষ্টা ছিলা, তোমাকে যে উপদেষ্টা বানানো হয়েছে, বলা হচ্ছিল যে
এই বাংলাদেশের কি ছাত্র প্রতিনিধি হিসেবে তাকে উপদেষ্টা করা হয়েছে। তো তোমরা কোনটা ছেড়েছো, কি করেছো তোমরা? এই যে এতদিন ক্ষমতা ভোগ করেছো, সমস্ত সুযোগ সুবিধা নিয়েছো, সরকারি বাড়ি ছাড়তে যাও না এই উপদেষ্টা পদ চলে যাওয়ার পরে, তোমরা কি করেছো? তোমাদের কি দায়িত্ব ছিল না? এখন পস্তাইলে লাভটা কি? নাকি রাজনৈতিক ভাবে কোন ভাষা হয়ে এখন আওয়ামী লীগ যেহেতু আওয়াজ দিচ্ছে সেই জন্য রাতের ঘুম হারাম হয়ে গেছে? শয়নের স্বপনে নিশি জাগরণে শুধু আওয়ামী লীগ স্বপ্ন দেখে। লীগ সেদিনই ব্যাক করেছে নির্বাচন বাটোয়ারার মাধ্যমে, লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন কমিশন ট্রাইব্যুনাল বিশ্ববিদ্যালয় ইত্যাদি একটি আদর্শের লোকদের মাধ্যমে ক্ষমতা গ্রহণের বার্গেনিং টুলে পরিণত হলো। লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন কালচারালি ইন্টেলেকচুয়ালি যারা জুলাইয়ের আমাদের পক্ষে দাঁড়িয়েছিল তাদের বাদ দিয়ে জিরো কন্ট্রিবিউশনাল গুপ্তদের ক্ষমতায়িত করা হয়েছে। জুলাইয়ে যারা আন্দোলন করেছিল, বাংলাদেশে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী, তারা পড়ার টেবিলে ফিরে গিয়েছিল, মাহফুজ আলম সাহেব ফিরে নাই। টু বি কন্টিনিউড, পুনশ্চ মূল কথাই বলা হয়নি, লীগ ফেরত আসবে, কারণ সব দোষ মাহফুজ আলমদের প্রচারে। নিখিল বাংলাদেশ চিরকাল মজলুম ডানপন্থী বলয়, অন্তরীণ কিচেনের দালাল সুবিধাভোগী গুপ্ত বলয় এবং দিস অ্যান্ড দোস বট ফোর্সেস সিন্ডিকেট। আর গং মানে গয়রহ, কি রাগ করলা করো ইন্নালিল্লাহ, মানে এটা হচ্ছে প্রলাপ বলা। এবং নিজেকে যে নিজে যেই ঘরানা থেকে কথাগুলো বলছে এটা যে টার্গেটেড, এইটার জন্য শেষে পুনশ্চ আবার লাগিয়েছে। এটা আমরা কালকে রাতেই তো ভয় পেয়েছিলাম মানে অনেকে লিখেছিলেন যে উনি যে কথাটা লিখেছেন ফেসবুকে ওনার পোস্টে, সেটা কতক্ষণ থাকে এটা দেখা নিয়ে অনেকে বেশ আতঙ্কিত ছিল। 2 ঘন্টা 3 ঘন্টা পরে এটা আবার উঠিয়ে নেন। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন এই উঠিয়ে নেওয়ার যে প্র্যাকটিসটা, এটা যার ছিল সে মাহফুজ আলমের কথা বলছি। উনি একটা পোস্ট দিয়েছিলেন এখন থেকে প্রায় 14 ঘন্টা আগে, এবং সে পোস্টের মূল শুরুটা এইভাবে করেছে।